নবাব সিরাজউদ্দৌলা। পুরো নাম নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। মাত্র ২৩ বছর বয়সে নবাবের ক্ষমতা অর্জন করেন। ১৭৫৬ সাল থেকে ১৭৫৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁরই রাজসভার কিছু বেঈমান বিশ্বাসঘাতকদের কারণে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে তিনি পরাজিত হন। বিশ্বস্ত সেনাপতি মির্জাফর রায়দুল্লভ থেকে শুরু করে অনেকেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানির সাথে তারই বিশ্বস্ত সেনাপতি মির্জাফর হাত মিলিয়ে পলাশীর যুদ্ধে তাকে পরাজিত করে। নবাবকে যুদ্ধে পরাজিত করেই তারা ক্ষান্ত হয়নি। বিশ্বাসঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে। আজও ইতিহাসের পাতায় লেখা রয়েছে সেই বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর গঙ্গের নাম। বিশ্বাসঘাতক সেনাপতি মির্জাফর রায়দুল্লভ, জগৎ শেঠ, অমিচাঁদ, মিরন মোহাম্মদ বেগদের নাম শুনলে মানুষ আজও ঘৃণায় থুথু ফেলে। এই বিশ্বাসঘাতক বেঈমানরা নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর তারা কি সুখে জীবনযাপন করেছে? না, বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই। পৃথিবীতে হয়েছিল তাদের শাস্তি, নির্মম মৃত্যু হয়েছিল বিশ্বাসঘাতকদের। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে শোনাবো সেই বিশ্বাসঘাতকদের জীবনের শেষ মুহূর্ত কেমন কেটেছিল, সেই বিশ্বাসঘাতকেরা কিভাবে মৃত্যুবরণ করেছিল। ঘসেটি বেগম। নবাব সিরাজউদ্দৌলার আপন খালা ঘসেটি বেগম, যিনি রক্ত সম্পর্কীয় হওয়া সত্ত্বেও তিনি ছিলেন ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম। পালিত ছেলেকে ক্ষমতায় বসানোর লোভে সিরাজউদ্দৌলাকে নবাব মেনে নিতে পারেননি তিনি, তাই ইংরেজদের সাথে হাত মেলান ঘসেটি বেগম। অবশেষে সেই বেঈমানির ফল তিনি পৃথিবীতে ভোগ করেছিলেন। মির্জাফর পুত্র মিরন ঢাকার জিঞ্জিরার একটি প্রাসাদে তাকে বন্দী করে নির্যাতন চালায়। শেষমেশ রাতের আধারে মির্জাফর পুত্র মিরন বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে ঘসেটি বেগমকে হত্যা করে। যখন ঢাকার বুড়িগঙ্গা নদীতে ঘসেটি বেগমকে নৌকা ডুবিয়ে হত্যা করা হচ্ছিল, তখন ঘসেটি বেগমের আত্মচিৎকার নাকি বুড়িগঙ্গার চারপাশ প্রকম্পিত করেছিল। নির্মমভাবে মৃত্যু হয়েছিল ঘসেটি বেগমের। ইয়ার লতিফ। ইয়ার লতিফ ছিল পলাশী যুদ্ধের আরেক ষড়যন্ত্রকারী। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি হয়েও মির্জাফরের সাথে হাত মিলিয়ে যুদ্ধের ময়দানে তার সৈন্য নিয়ে সে দাঁড়িয়ে রয়েছিল, যুদ্ধ করেনি। যুদ্ধের পর বেঈমানির উপহার স্বরূপ ইংরেজরা তাকে গোপনে হত্যা করেছিল। তারও করুণ মৃত্যু হয়েছিল বলে জানা যায়। রায়দুল্লভ নবাবের একজন সেনাপতি ছিল। ইয়ার লতিফের মতোই বেঈমানি করেছিল রায়দুল্লভ, কিন্তু তারও স্বাভাবিক মৃত্যু হয়নি। গলায় বালির বস্তা বেঁধে তাকে উঁচু দুর্গের চূড়া থেকে জীবন্ত ফেলে দেয়া হয়েছিল, তাতেই তার মর্মান্তিক মৃত্যু হয়। অমিচাঁদ ছিলেন ষড়যন্ত্রের এক সিঁড়ি। ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে অমিচাঁদকে সিঁড়ি হিসাবে ব্যবহার করত। নবাবের সাথে ষড়যন্ত্রের পুরস্কার হিসাবে অমিচাঁদ দাবি করেছিল নবাবের সম্পদ ৪ আনা অংশ তাকে দিতে হবে। এ বিধায় ইংরেজদের সাথে একটি চুক্তিপত্রে সই করে অমিচাঁদ। তবে এই চুক্তিপত্রটি ছিল জাল, যা ইংরেজদের একটি চাল ছিল। নবাবের সম্পত্তির ৪ আনার হিসাবে ৪০ লক্ষ টাকা দাবি করেছিল অমিচাঁদ, কিন্তু ইংরেজরা পলিসি করে এই চুক্তিপত্রকে জাল বলে প্রমাণ করে কোনো টাকাই দেয়নি ইংরেজরা অমিচাঁদকে। এরপর থেকেই টাকার শোকে পাগল হয়ে যায় অমিচাঁদ। রাস্তায় আকাশের দিকে মুখ দিয়ে লাফিয়ে উঠত আর চিৎকার করত। এভাবেই একদিন মৃত্যু হয় অমিচাঁদের। রাজবল্লভ ছিল পলাশী যুদ্ধের এক মহা ষড়যন্ত্রকারী। ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণে তাকে নদীতে ফেলে ডুবিয়ে হত্যা করা হয়। মোহাম্মদ বেগ, তিনি ছিলেন নবাব পরিবারের একজন কর্মচারী মাত্র। নবাব আলীবর্দী খাঁ তাকে খুব স্নেহ করতেন। সিরাজউদ্দৌলার সাথেও ছিল তার নিবিড় সম্পর্ক। পলাশী যুদ্ধের পর সিরাজকে নির্মমভাবে হত্যা করেছিল মোহাম্মদী বেগ। সিরাজ যখন বুঝতে পেরেছিলেন মোহাম্মদী বেগ তাকে হত্যা করবে, তখন তিনি তার কাছে 2 রাকাত নফল নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ দেয়নি বেঈমান মোহাম্মদী বেগ। খঞ্জর দিয়ে পিছন থেকে তাকে আঘাত করে হত্যা করে
কিন্তু সেই মোহাম্মদী বেগেরও স্বাভাবিক মৃত্যু হয়নি। নবাব সিরাজদৌলাকে হত্যার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। পরে একদিন একটি কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যায় বেঈমান মোহাম্মদী বেগ মিরন। মীর জাফর পুত্র মিরন সিরাজউদ্দৌলাকে হত্যা থেকে শুরু করে বহু অপকর্মের নায়ক। নবাব সিরাজউদ্দৌলাকে বন্দী করার পর মোহাম্মদী বেগকে দিয়ে মিরন নবাবকে হত্যা করে। এই মিরনের ভয়ঙ্কর মৃত্যু হয়। জানা যায় বজ্রাঘাতে মিরনের মৃত্যু হয়েছিল, তবে কেউ কেউ বলেন ইংরেজরাই তাকে হত্যা করে বজ্রাঘাতে মৃত্যু বলে চালিয়ে দিয়েছিল। মীর কাসিম যুদ্ধে পরাজিত হওয়ার পর সিরাজদৌলা যখন পালিয়ে গিয়েছিলেন, মীর কাসিমই তাকে ধরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি বাংলার নবাব হয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে ইংরেজদের সাথে তার বিরোধ দেখা দেয়। কয়েকটি খণ্ড যুদ্ধে তিনি পরাজিত হন। পরবর্তীতে ইংরেজরা তার দুই পুত্রকে হত্যা করে। ক্ষমতা হারান মীর কাসিম, রাস্তায় রাস্তায় ঘুরেছেন। একসময় দিল্লির রাস্তায় তার বেওয়ারিশ লাশ পাওয়া যায়। কাফনের কাপড় পর্যন্ত জোটেনি মীর কাসিমের, গায়ের ময়লা জামা সহই তাকে কবর দেয়া হয়। মীর জাফর ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট বিশ্বাসঘাতক। সিরাজের হত্যার পর ইংরেজরা তাকে সিংহাসনে বসায়। ইতিহাসে তাকে বলা হয় ক্লাইভের গাধা। 6 বছর সে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছিল, কিন্তু মীর জাফরের পতন হয় বড় মর্মান্তিক অবস্থায়। একসময় কুষ্ঠরোগে আক্রান্ত হয় মীর জাফর। এই মীর জাফরের শরীরে অসংখ্য ঘা ও ফোড়া দেখা দেয়। তার সমস্ত রক্ত দূষিত হয়ে পড়ে। পুজ পরে দুর্গন্ধ বের হতে থাকে। এ অবস্থায় পরিবারের লোকেরা তাকে লোকালয়হীন জঙ্গলে রেখে আসে। একজন মুসলমান হয়ে নন্দকুমার নামক এক হিন্দু রাজার পরামর্শে কিরিটেশ্বরী দেবীর পা ধোয়া পানি পর্যন্ত খেয়েছে মীর জাফর। এই মীর জাফর নিজের ঈমান নষ্ট করে কিরিটেশ্বরী দেবীর পা ধোয়া পানি পান করেও রোগ থেকে মুক্তি পায়নি। অবশেষে জঙ্গলে করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। ইতিহাসের শ্রেষ্ঠতম বেঈমান মীর জাফর আলী খাঁ। আজও মানুষ বেঈমান বলতে মীর জাফর শব্দটি ব্যবহার করে। লর্ড ক্লাইভ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামান্য বেতনের একজন কর্মচারী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে বাংলায় এসে দুর্নীতিতে জড়িয়ে পড়েন লর্ড ক্লাইভ। ঘুষ, দুর্নীতি, হত্যাযজ্ঞ সহ সমস্ত অপকর্মে জড়িয়ে পড়েন লর্ড ক্লাইভ। ষড়যন্ত্র শুরু করেন বাংলার শেষ নবাব সিরাজদৌলার বিরুদ্ধে। লর্ড ক্লাইভের নেতৃত্বে বাংলাতে লুটপাট করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যুদ্ধে পতন হয় নবাব সিরাজদৌলার, হত্যা করা হয় নবাব সিরাজদৌলাকে। একসময় প্রচুর অর্থ সম্পত্তি নিয়ে লর্ড ক্লাইভ নিজ দেশে ফেরত যান। নিজ দেশে ফেরার পর বাংলায় হত্যা, লুটপাট, ষড়যন্ত্র, যুদ্ধ দায়ে লর্ড ক্লাইভের বিচার শুরু হয় ব্রিটেনের হাউস অফ কমন্সে। বিচারে দোষী সাব্যস্ত হন লর্ড ক্লাইভ। সাজা হিসেবে দেয়া হয় মৃত্যুদণ্ড। তখন ক্লাইভ মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্যে আত্মপক্ষ সমর্থন করে সাজা মওকুফের জন্য আবেদন করেন। কোন রকমে মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেলেও ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন লর্ড ক্লাইভ। মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যান লর্ড ক্লাইভ। একসময় ধারালো ছুরি দিয়ে নিজের গলা কেটে নিজে আত্মহত্যা করেন লর্ড ক্লাইভ। প্রিয় দর্শক, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পর কোনো অপরাধী, কোনো বেঈমানি, কোনো বিশ্বাসঘাতকী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি। ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয়? বেঈমান, বিশ্বাসঘাতকদের বিচার পৃথিবীর মাটিতেই হয়।